Hello everyone, welcome to Geography Monitor. বন্ধুরা আমরা চলে আসছি WBCS প্রিলিমসের পার্ট 3 ভিডিও নিয়ে। এর আগে আমাদের চ্যানেলে যে পার্ট 1 ও পার্ট 2 ভিডিও দুটি আপলোড করা হয়েছিল, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই এই দুটি ভিডিও দেখে নেবে। এই দুটি ভিডিওর লিঙ্ক পার্ট 3 ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর যারা নতুন এসছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র জিওগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আমরা ডাইরেক্টলি চলে যাব প্রশ্নপত্রে, আর বেশি কথা না বাড়িয়ে। তো ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত? অপশন এ শীতল সমুদ্র স্রোত, অপশন বি উষ্ণ সমুদ্র স্রোত, অপশন সি ভূমিকম্প অ্যান্ড অপশন ডি নদীর নিম্নগতি। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ ভূমিকম্পের সাথে জড়িত রয়েছে। প্রশ্নটিকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো see the picture and now explain. ভূমিকম্পের ফলে যেসব তরঙ্গের উৎপত্তি ঘটে তাদের ভূমিকম্প তরঙ্গ বলে। ভূমিকম্পের ফলে যেসব তরঙ্গের উৎপত্তি ঘটে তাদের ভূমিকম্প তরঙ্গ বলে। 1755 সালে ভূকম্পবিদ জন মিশেল ভূমিকম্প তরঙ্গের আবিষ্কার করেন। তরঙ্গের প্রকৃতি অনুসারে ভূকম্প তরঙ্গকে প্রধান দুটি এবং চারটি উপভাগে ভাগ করা যায়। প্রধান দুটি এবং চারটি উপভাগে ভাগ করা যায়। ভূকম্প তরঙ্গ দৈর্ঘ্য ও প্রবেশ্যতা অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, দ্বিতীয় গণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, অ্যান্ড তৃতীয় পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা এল ওয়েভ। ওকে, see the picture. In this point that's called hypocenter. তো যেখানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় অর্থাৎ উৎপত্তি হচ্ছে সেই স্থানটিকে আমরা বলছি হাইপোসেন্টার বা ফোকাস, বাংলাতে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্প কেন্দ্র ঠিক সোজাসুজি ওপরে অর্থাৎ উলম্বভাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে পারো বা সমকোণে যে স্থানটি রয়েছে সেটিকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র বা এটিকে বলা হচ্ছে ইপিসেন্টার। এটিকে বলা হচ্ছে ইপিসেন্টার। হাইপোসেন্টার মিন হচ্ছে, হাইপো মানে হচ্ছে ভূগর্ভস্থ আর সেন্টার মানে হচ্ছে বিন্দু বা কেন্দ্র, মানে ভূগর্ভস্থ যে স্থান মানে ভূ অভ্যন্তরের যে স্থানটি সেটিকে বলা হচ্ছে হাইপোসেন্টার। আর ইপিসেন্টার মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে যে কেন্দ্রটি সেটিকে বলা হচ্ছে ইপিসেন্টার, অর্থাৎ এটি হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। তো যেখানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সেখান থেকে যেসব তরঙ্গগুলি চারদিকে ছড়িয়ে পড়ছে সেগুলিকে আমরা ভূমিকম্প তরঙ্গ বলি। see the picture, অনেকটি জাস্ট তোমরা যদি পুকুরে কোনো যদি পাথর ছুঁড়ে ফেলো তো তখন তার চারপাশে যেরকম ঢেউয়ের মতো যে সৃষ্টি হবে অর্থাৎ যে তরঙ্গ আকারে, ভূমিকম্প তরঙ্গটা ঠিক এভাবে একই রকমভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কেন্দ্র থেকে ফার্স্ট ভূমিকম্প এসে পৌঁছায় ভূমিকম্পের উপকেন্দ্রে। আর ভূমিকম্পের উপকেন্দ্র থেকে যেসব তরঙ্গগুলি চারদিকে ছড়িয়ে পড়ে সেগুলি হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ বা সেগুলো হচ্ছে ভূকম্প তরঙ্গ। এগুলি তিন ধরনের যেটা আমরা আলোচনা করলাম, পি তরঙ্গ, এস তরঙ্গ অ্যান্ড সারফেস ওয়েভ। ওকে, তো এই যে পি তরঙ্গটি হচ্ছে সবচেয়ে শুধুমাত্র সব স্তরের মধ্যে দিয়ে পি তরঙ্গ প্রভাবিত হতে পারে, আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমকে ভেদ করে যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য কত? GMT that means Greenwich time and IST that means Indian Standard Time. So what is the difference between? তো এই দুয়ের মধ্যে পার্থক্য কি? GMT and IST এর মধ্যে পার্থক্য হচ্ছে অপশন এস 6 ঘন্টা 30 মিনিট, অপশন বি 4 ঘন্টা 30 মিনিট, অপশন সি 2 ঘন্টা 30 মিনিট অ্যান্ড অপশন ডি 5 ঘন্টা 30 মিনিট। The correct answer is option D. Option D will be the correct answer of this question. 5 ঘন্টা 30 মিনিট। জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। ওকে, নাও নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নোক্ত তালে ঘোষণা করা হয়েছে। দিস ইজ দ্য মোস্ট ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর WBCS অ্যান্ড অল কম্পিটিটিভ এক্সাম। ওকে, মোস্ট অ্যান্ড ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছিল কত সালে?
অপশন এ 1987, অপশন বি 1989, and option C 1979, and option D 1969. So World Heritage Site, option A will be the correct answer. So option A will be the correct answer. 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছিল। 1973 সালে এই যে সুন্দরবন এলাকাটি এটি একটি ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষিত হয়, আর 1984 সালে এটি একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী, অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশন সি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, এন্ড অপশন ডি আমিন দ্বীপ ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। Option B will be the correct answer of this question. Now see the map. This is Duncan Passage, South Andaman and Little Andaman. এই দুটির মধ্যবর্তী স্থানে রয়েছে ডানকান প্রণালী। ওকে, নাও এক্সপ্লেন। ডানকান প্রণালী ভারত মহাসাগরের একটি প্রণালী। ডানকান প্রণালী হচ্ছে ভারত মহাসাগরের একটি প্রণালী। ওকে, ডানকান প্রণালী ভারত মহাসাগরের একটি প্রণালী। এটি প্রায় 48 কিমি এবং 30 মাইল প্রস্থ। এর উত্তরে রুটল্যান্ড দ্বীপ এবং দক্ষিণে লিটল আন্দামান অবস্থিত। ডানকান প্রণালীর পশ্চিমে বঙ্গোপসাগর এবং পূর্বে আন্দামান সাগর অবস্থিত। বেশ কিছু ছোট ছোট দ্বীপ ডানকান প্রণালীর উত্তর থেকে দক্ষিণে অবস্থিত। তারা হলো উত্তর চিঙ্কো দ্বীপ, দক্ষিণ চিঙ্কো দ্বীপ, উত্তরণ দ্বীপ, দি সিস্টার, নর্থ ব্রাদার আইল্যান্ড অ্যান্ড সাউথ ব্রাদার আইল্যান্ড। এই যে দ্বীপগুলি এগুলি ডানকান প্রণালীর উত্তর থেকে দক্ষিণে অবস্থিত রয়েছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, এন্ড অপশন ডি ভারত ও বাংলাদেশকে। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভারত ও বাংলাদেশ 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটির নাম কি? অপশন এ অসম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মণিপুর, এন্ড অপশন ডি ত্রিপুরা। তো কারেক্ট অ্যান্সার ইজ অসম। অপশন এ অসম। অপশন এ উইল বি দি কারেক্ট অ্যান্সার। তো ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটি হচ্ছে অসম বা আসাম। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? অপশন এ বৃহৎ হিমালয়, অপশন বি মধ্য হিমালয়, অপশন সি শিবালিক, অ্যান্ড অপশন ডি সিকিম হিমালয়। তো পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? অপশন এ বৃহৎ হিমালয়, অপশন বি মধ্য হিমালয়, অপশন সি শিবালিক, অ্যান্ড অপশন ডি সিকিম হিমালয়। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি মধ্য হিমালয়। মধ্য হিমালয়ে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে। এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণীটি অবস্থিত রয়েছে মধ্য হিমালয়ে। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। ওকে, দ্যাটস ফাইন। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন? অপশন এ OHK স্প্যাট, অপশন বি SP চ্যাটার্জি, অপশন ডি DN ওয়াদিয়া, and option D RL Singh. So correct answer is অপশন বি SP চ্যাটার্জি। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। এটি SP চ্যাটার্জি এই নামকরণটি করেছিল, যে শিলং মালভূমিটি মেঘালয় নামে পরিচিত, এটি SP চ্যাটার্জি এই নামকরণ করেন। ওকে, নাও এক্সপ্লেন। মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্বে দিকে আসাম রাজ্য, উত্তর পূর্ব দিকে আসাম রাজ্য, দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যর স্কটল্যান্ড বলা হতো। ব্রিটিশ ভারতের সময় এই মেঘালয়কে প্রাচ্যর স্কটল্যান্ড বলা হতো। এই মালভূমির দক্ষিণ, উত্তর এবং পশ্চিম দিকের ঢাল যথাক্রমে গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড় সৃষ্টি করেছে। এই মালভূমির দক্ষিণ, উত্তর ও পশ্চিম দিকের ঢাল যথাক্রমে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় সৃষ্টি করছে। সংস্কৃত মেঘালয় শব্দের অর্থ
সংস্কৃত মেঘালয় শব্দের অর্থ হচ্ছে মেঘের নিম্বাস বা মেঘের আলোয়। মেঘের নিম্বাস বা মেঘের আলো। ওকে, মেঘালয় নামকরণটি করেন ভূগোলবিদ ডাক্তার শিব প্রসাদ চট্টোপাধ্যায়। এই যে মেঘালয়, এই মেঘালয় নামকরণটি করেন ভূগোলবিদ ডাক্তার শিব প্রসাদ চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে। ওকে, এবং প্রভাবিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম এবং পূর্ব দিকে। নদী দুটির নাম কি? নর্মদা ও তাপ্তি, নর্মদা ও মহানদী, তাপ্তি ও বেতোয়া, and option D তাপ্তি ও সোন। So correct answer is নর্মদা ও মহানদী। So B will be the correct answer of this question. Okay, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রভাবিত হয়েছে ভিন্ন দিকে, অর্থাৎ পশ্চিম ও পূর্ব দিকে। সেই নদী দুটির নাম হচ্ছে, নর্মদা ও মহানদী। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অপশন এ ক্রান্তীয় মৌসুমী, অপশন বি অর্ধ শুষ্ক, অপশন সি আর্দ্র, অ্যান্ড অপশন ডি শুষ্ক উপক্রান্তীয়। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। ওকে, অপশন এ উইল বি দি কারেক্ট অ্যান্সার। নাও নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? ভারতে কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? Most important for all competitive exam and also important for WBCS prelims and main both exam. Option A তামিলনাড়ু, option B পশ্চিমবঙ্গ, option C কেরালা, and option D কর্ণাটক। তো ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? সো কারেক্ট অ্যান্সার ইজ তামিলনাড়ু। এ উইল বি দি কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুতে ট্যাঙ্ক ইরিগেশনের হার সর্বাধিক রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে। কারণ? নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে কারণ ইনসার্জেন্সি, অপশন এ, and option B স্থানান্তর কৃষি, অপশন সি নগরায়ন, and option D দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। তো কারেক্ট অ্যান্সার ইজ স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন। তো স্থানান্তর কৃষির জন্য নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, and option D গুজরাট। কারেক্ট অ্যান্সার ইজ রাজস্থান। ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে রাজস্থান। অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, রাজস্থানে রয়েছে ভারতের সর্বাধিক পতিত জমি। ওকে, এন্ড নাও নেক্সট কোশ্চেন। কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? মোস্ট ইম্পর্টেন্ট ফর WBCS prelims and main and also important for all competitive exam. কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? অপশন এ জাভাদি পর্বতমালা, অপশন বি আনাইমালাই পর্বতমালা, অপশন সি নীলগিরি পর্বতমালা, অপশন ডি শিবারোই পর্বতমালা। তো কারেক্ট অ্যান্সার ইজ নীলগিরি পর্বতমালা। তো অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নীলগিরি পর্বতমালা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু হচ্ছে নীলগিরি পর্বতমালা। ওকে, অ্যান্ড নাও নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি নদিয়া, অপশন সি মালদা, অ্যান্ড অপশন ডি পুরুলিয়া। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি নদিয়া। বি উইল বি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি আলিপুরদুয়ার, and option C কোচবিহার, and option D উত্তর দিনাজপুর। So correct answer is দার্জিলিং। And now explain the সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হচ্ছে একটি
জাতীয় উদ্যান, অর্থাৎ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। তো এটি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল, পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যান অবস্থিত। মানে নেপাল, পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যানটি অবস্থিত রয়েছে। ওকে, তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত, দার্জিলিং জেলায় অবস্থিত। ওকে, নাও নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বলেছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? অপশন এ রূপনারায়ণ, অপশন বি সুবর্ণরেখা, অপশন সি দামোদর এন্ড অপশন ডি কৈনা। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি দামোদর। দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী। অপশন সি কারেক্ট অ্যান্সার। নাও এক্সপ্লেন। দামোদর নদ ঝাড়খণ্ড রাজ্যর ছটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের ছটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে দামোদর নদ। দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের সবচেয়ে এটি একটি গুরুত্বপূর্ণ নদী। ওকে, দামোদর নদীটি ঝাড়খণ্ড রাজ্যের পালামো জেলার ছটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। অর্থাৎ ছটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে এই দামোদর নদীটি এসে পতিত হয়েছে। ওকে, বর্তমানে দামোদর নদের মূল প্রবাহ শীর্ণ হয়ে হুগলি নদীতে পড়েছে। হুগলি নদীতে পড়েছে এবং এই নদীর বেশিরভাগ জল তার শাখা নদী মুন্ডেশ্বরীর মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে এবং এই নদীর বেশিরভাগ জল তার শাখা নদী মুন্ডেশ্বরীর মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। দামোদরের প্রধান শাখা মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীতে মিশেছে। এসে মিশেছে দামোদরে যেটি রয়েছে প্রধান শাখা নদী। তো দামোদর নদী প্রধানত বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় এই নদীতে সারা বছর সমান জলপ্রবাহ থাকে না। যেহেতু বৃষ্টির জলে পুষ্ট, তাই এই নদীতে সারা বছর সমান জলপ্রবাহ থাকে না এবং অতিবৃষ্টিতে বন্যার সৃষ্টি হয় এবং এই নদীতে অতিবৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়ে যাবে। এই নদীকে বলা হয় বাংলার দুঃখ, সরো অফ বেঙ্গল। ওকে, এই নদীকে বলা হয় বাংলার দুঃখ, তোমরা সবাই জানো। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। ওকে, তো দামোদর নদী সম্পর্কে তোমরা একটু জাস্ট সংক্ষেপে আমি আলোচনা করেছি, তোমরা তোমাদের বইয়ে বা ইন্টারনেটে অনেক ডিটেলসে পেয়ে যাবে। ওকে, সো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি ক্লোরোফ্লোরোকার্বন and option D mercuric oxide. So correct answer is option C. Option C will be correct answer of this question. So ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। And now explain. বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব সর্বত্র সমান নয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে এই গ্যাসের উপস্থিতি অতি নগ্ন। স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিমির মধ্যে ওজোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে এই গ্যাসের আবরণকে ওজোন স্তর বলা হয়। ওজোন স্তর। ওকে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্বকে ডবসন এককে প্রকাশ করা হয়। 1840 সালে বিজ্ঞানী স্কনবি ওজোন গ্যাস আবিষ্কার করেন। 1840 সালে বিজ্ঞানী স্কনবি সর্বপ্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করেন বা তিনি আবিষ্কার করেন। এরপর 1913 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বুসন ও চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন। অর্থাৎ তারা ওজোন স্তরের সন্ধান পেয়েছিল বা ওজোন স্তরের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। সিএফসি ও কর্ণফুল্ল মিথেন প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। হচ্ছে প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস। একটি সিএফসি কণা 1 লক্ষর বেশি
ওজন কণাকে ধ্বংস করতে পারে? একটি সিএফসি কণা 1 লক্ষের বেশি ওজন কণাকে ধ্বংস করতে পারে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, রকেট, বিমানের পপুলার ফর্ম, প্লাস্টিক তৈরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত এই জাতীয় গ্যাস ধীরে ধীরে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। অর্থাৎ রেফ্রিজারেটর, ফ্রিজ এইসবগুলো থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেই গ্যাস ধীরে ধীরে কী হয় যে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পৌঁছায়। এখানে অতিবেগুনি রশ্মির জন্য প্রথমে সিএফসি ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং ওই ক্লোরিন ওজন কণার সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে বিনাশ করে দেয়। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান, বিমানের পপুলার ফর্ম, প্লাস্টিক তৈরি ইত্যাদি ক্ষেত্রে এই জাতীয় গ্যাস, অর্থাৎ এখানে সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোমিথেনকে বলা হয়েছে। এই জাতীয় গ্যাস কি হয় যে ধীরে ধীরে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। অর্থাৎ এইসব গ্যাসগুলোর থেকে কি হচ্ছে, যেগুলো সিএফসি গ্যাস নির্গত হয় এই জাতীয় যে সমস্ত কন্ডিশনগুলোর থেকে, অর্থাৎ রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান, বিমানের পপুলার ফর্ম, প্লাস্টিক এগুলো থেকে যে গ্যাসটি নির্গত হয় সেটা হচ্ছে সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাস অতিবেগুনি রশ্মির সঙ্গে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। অতিবেগুনি রশ্মির জন্য প্রথমে সিএফসি ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এই সিএফসি গ্যাস প্রথমে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং ওই ক্লোরিন ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে বিন্যাস করে দেয়। ওকে, তো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করেছে। অপশন এ দামোদর উপত্যকা, অপশন বি সোন উপত্যকা, অপশন সি মহানদী উপত্যকা অ্যান্ড অপশন ডি গোদাবরী উপত্যকা। তো কারেক্ট অ্যান্সার ইজ দামোদর উপত্যকা। অপশন এ উইল বি দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। দামোদর উপত্যকায় ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। তিস্তা নদীর পশ্চিম ভাগ অংশ, অর্থাৎ তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশন এ তরাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি তাল এন্ড অপশন ডি দিয়ারা। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। অর্থাৎ তিস্তা নদীর পশ্চিম ভাগ ডুয়ার্স নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অপশন এ 1 জুন 2013, অপশন বি 1 জুন 2014, অপশন সি 1 জুন 2015 and option D 1 জুন 2016. This is the most VVI important question for every competitive exam. Okay, so correct answer is 1 জুন 2014। 1 জুন 2014 সালে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যাকচুয়ালি 2 জুন 2014 তেলেঙ্গানা বিকাম 29th স্টেট অফ ইন্ডিয়া। তো আমাদের অপশানে যেহেতু 1 জুন 2014 আছে, তাই আমরা অপশান অনুযায়ী 1 জুন 2014 রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। কিন্তু পরীক্ষাতে তোমরা মনে রাখবে অনেক সময় 2 জুন অপশান চলে আসে, তাই যখন 2 জুন থাকবে তখন কিন্তু 2 জুন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। সো অপশন এ বাঘ সংরক্ষণের জন্য, অপশন বি সুন্দরী গাছের জন্য, অপশন সি ম্যানগ্রোভ বনভূমির জন্য অ্যান্ড অপশন ডি জীব বৈচিত্র্যের জন্য। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি ম্যানগ্রোভ বনভূমির জন্য। অপশন সি উইল বি কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তো ম্যানগ্রোভ বনভূমির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন নাও। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি উড়িষ্যা অ্যান্ড অপশন ডি আসাম। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? অপশন এ ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশন সি পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি অ্যান্ড অপশন ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি ভারতে সর্বাধিক পরিমাণে দেখা যায়।
ওকে, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন নাও। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো অপশন এ বোকারো, অপশন বি ভিলাই, অপশন সি রাউরকেলা অ্যান্ড অপশন ডি বিশাখাপত্তনম। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি ভিলাই। ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ওকে, অ্যান্ড নাও এক্সপ্লেন। 1960 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছত্তিশগড়ের দুর্গ জেলায় সাল অধীনস্থ এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে। সালের অধীনস্থ এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে। ভিলাই বর্তমানে ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে এটি তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ওকে, ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি রাশিয়া দেশের সহযোগিতায় গড়ে তোলা হয়। নিকটবর্তী দাল্লি রাজহারা ও অন্যান্য খনির লৌহ আকরিক এবং স্থানীয় করবা কয়লা খনি এবং পার্শ্ববর্তী ঝরিয়া রানীগঞ্জ কয়লা খনি থেকে প্রাপ্ত উৎকৃষ্ট কয়লা এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের বিকাশে সাহায্য করেছে। ওকে, নাও সি দি ম্যাপ। এই যে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি, এই শিল্প কেন্দ্রটি ছত্তিশগড়ের করবা এবং ঝরিয়া রানীগঞ্জ থেকে এই ইস্পাত কারখানায় কয়লা সরবরাহ করা হয়। ওকে, করবা থেকে চুনাপাথর সরবরাহ করা হয়, ঝরিয়া থেকে কয়লা সরবরাহ করা হয়, এমনকি রানীগঞ্জ থেকেও কয়লা সরবরাহ করা হয়। বালাঘাট থেকে আমরা দেখতে পাচ্ছি এই লৌহ ইস্পাত কেন্দ্রে ম্যাঙ্গানিজ সরবরাহ করা হয় এবং তাছাড়া কলকাতা বন্দর এমনকি মুম্বাই ও বিশাখাপত্তনম বন্দর থেকে এই ইস্পাত কেন্দ্রে মালপত্র আদান প্রদানের অনেক সুবিধা রয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটিকে ঝরিয়া ও রানীগঞ্জ ও করবা কয়লা খনি বিশেষভাবে সাহায্য করেছে। তাছাড়া বালাঘাট থেকে ম্যাঙ্গানিজ সরবরাহতে বিশেষভাবে সাহায্য করেছে, এমনকি কলকাতা বন্দরে আদান প্রদানের মালপত্র নিয়ে আসা যাওয়াতে বিশেষভাবে হেল্পফুল বা সাহায্য করেছে। এবং দল্লি রাজহারা থেকে আকরিক লোহা, দল্লি রাজহারা থেকে এখান থেকে আকরিক লৌহ এই স্থানে অর্থাৎ এই শিল্পকেন্দ্রে সরবরাহ করা হয়। ওকে, তো সমস্ত রকমভাবে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি আশপাশের চারপাশের অঞ্চলগুলো থেকে সাহায্য পেয়ে থাকে। তাই এই ভিলাই ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে। ওকে, নাও নেক্সট, সাল লৌহ ইস্পাত শিল্পের সুষ্ঠু উৎপাদন ও বন্টন ও পরিচালনার জন্য 1973 সালে 1973 সালে ভারত সরকার সাল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই সংস্থাটি গঠন করে। 1973 সালে ভারত সরকার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই সংস্থাটি গঠন করে। এর মুখ্য কার্যালয় অর্থাৎ হেডকোয়ার্টার বা হেড অফিস বলতে পারো, অর্থাৎ এর মুখ্য কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত রয়েছে, হেডকোয়ার্টার। ওকে, সালের অন্তর্গত এই সালের অন্তর্গত যে সমস্ত ইস্পাত কারখানাগুলি রয়েছে তার মধ্যে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, বোকারো, বার্নপুর, সালেম, বিশাখাপত্তনম এবং ভদ্রবতী এগুলি হচ্ছে সালের অধীনস্থে অর্থাৎ সালের অন্তর্গত লৌহ ইস্পাত কারখানা। এই সমস্ত কারখানাগুলি হচ্ছে। ওকে, তো আমরা আরেকবার সংক্ষেপে আলোচনা করে নেব যে ছত্তিশগড়ের দুর্গ জেলায় সালের অধীনস্থে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠছে। এটি ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রাশিয়া দেশের সহযোগিতায় গড়ে তোলা হয় এবং নিকটবর্তী দাল্লি রাজহারা ও অন্যান্য লৌহ আকরিক এবং স্থানীয় করবা কয়লা খনি ও পার্শ্ববর্তী ঝরিয়া ও রানীগঞ্জ কয়লা খনি থেকে প্রাপ্ত উৎকৃষ্ট কয়লা এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের বিকাশে সাহায্য করেছে। ওকে, তো নেক্সট ম্যাপ দেখে আমরা বুঝতে পারলাম যে করবা থেকে
কয়লা ও চুনাপাথর এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। ঝরিয়া ও রানীগঞ্জ থেকে উপযুক্ত উৎকৃষ্ট মানের কয়লা এই ইস্পাত কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। ওকে, তাছাড়া কলকাতা বন্দর থেকে মালপত্র আদান প্রদানের সুবিধা রয়েছে এই ইস্পাত কেন্দ্রে, অর্থাৎ কলকাতা বন্দর থেকে ইস্পাত কেন্দ্রের মালপত্র আদান প্রদানের সুবিধা অনেক রয়েছে। তাই এই ইস্পাত কেন্দ্রটি উন্নতি লাভ করেছে, অর্থাৎ একটি কলকাতা বন্দর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ডেভেলপমেন্ট করার জন্য। ওকে, এমনকি বালাঘাট থেকে উপযুক্ত ম্যাঙ্গানিজ এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে সরবরাহ করা হয়। ওকে, নাও নেক্সট, এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি সালের অধীনস্থে গড়ে উঠেছে। ওকে, এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি সালের অধীনস্থে গড়ে উঠেছে 1973 সালে। ভারত সরকার অধীনস্থে, অর্থাৎ ভারত সরকারের দ্বারা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই সংস্থাটি গঠন করা হয়। অর্থাৎ ভারত সরকার 1973 সালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই সংস্থাটি গঠন করে। এর মুখ্য কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত রয়েছে। আর এই সালের অন্তর্গত যে লৌহ ইস্পাত কেন্দ্রগুলি আছে সেগুলি হচ্ছে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, বোকারো, বার্নপুর, সালেম, বিশাখাপত্তনম, ভদ্রবতী। ওকে, এই ইস্পাত কেন্দ্র অর্থাৎ এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র জাতীয় সড়কপথ নির্মাণের জন্য উপযুক্ত ও উৎকৃষ্ট পরিমাণের লৌহ ইস্পাত এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। অর্থাৎ জাতীয় সড়কপথ নির্মাণের জন্য যে সমস্ত লৌহ ইস্পাতের প্রয়োজন হয় সেটি এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে সরবরাহ করা হয়ে থাকে। তাছাড়া রেল লাইন নির্মাণের জন্য, ভারতীয় রেল লাইন নির্মাণের জন্য এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ঝরিয়া ও রানীগঞ্জ ও করবা কয়লা খনি থেকে উৎকৃষ্ট পরিমাণের কয়লা এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে সরবরাহ করা হয়। তাই এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হয়ে উঠেছে। ওকে, তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এখানেই শেষ, অর্থাৎ আমাদের পার্ট 3 ভিডিও শেষ হয়ে গেছে। নেক্সট আমাদের ভিডিও কামিং সুন, পার্ট 4 ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ফর WBCS প্রিলিমস এন্ড মেন এক্সামের জন্য। টপ 20 মোস্ট ইম্পর্টেন্ট MCQ নিয়ে আসবো অনলি ফর জিওগ্রাফি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নেবে আমাদের চ্যানেলে আপডেট থাকার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু নট ফরগেট ক্লিক দি সাবস্ক্রাইব বাটন and hit the bell icon. So thank you so much.